দেখলি তো নিতাই কেমন করে দরদাম করে বাজার করতে হয়? হ্যাঁ দেখতেছি তো। তো শুধু দেখলে হবে, শিখতে হবে না? তা কাকে আমি কি বলছি? যদি শেখার হতো তাহলে তো কবেই শিখে যেতিস। সবই আমার ভাগ্য। তোর মতন একটা হতচ্ছাড়া আমার কপালে জুটেছে। আমারও তাই বাউ। কি 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 বললি হতভাগা? বলতেছি যে এই ভাগ্যটাই আমারও ভালো নয় কো। নইলে নইলে কি কি বলতে চাইছিস কি তুই? তুলে বল দেখি, তোর কি মনে হয়? আমিও তোর মতন ওই হত যা বলছি মন চাইতেছে বলি ফেলেন না বাউ। আমি নিজের মুখে নিজেকে হতচ্ছাড়া বলে গালমন্দ করব, এটা তোর খুব শুনতে ইচ্ছে করছে, তাই না রে হতভাগা? বললে দে আবার রাগ দেখাচ্ছে। দাঁড়া, আজ বাড়ি গিয়ে তোর ব্যবস্থা আমি করছি। জোর খবর, জোর খবর, জোর খবর! বিশ্ব দৌড় প্রতিযোগিতার আসর এবার আমাদের শহরে। এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে পাবে 5 লক্ষ টাকা, সাথে একটা সোনার মেডেল। জোর খবর, জোর খবর, জোর খবর! শুনলি নিতাই? এই নিতাই, ওই লোকটা কি বলতে বলতে গেল? জোর খবর, জোর খবর, জোর খবর। শুধু ওই জোর খবরটাই শুনলি, আসল খবরটা শুনলি না? ও বাউ, আসল খবরটা কি বলেন দিনি? ওই কথা তোকে বলে লাভ নেই। চল চল, তাড়াতাড়ি বাটুলের বাড়িতে চল। এবার মনে হচ্ছে আমার ভাগ্যটা খুলে যাবে, বুঝলি? কখন যে বাবুর ভাগ্য খোলে আর কখন যে বন্ধ হয়ে যায় তার মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি রে, বোকার মতন কি বিড়বিড় করছিস? চল। হ্যাঁ চলেন। সবই তো শুনলে বাটুল, আমি কি ঠিক করেছি জানো? কি করেছেন বটব্বেল স্যার? আমি ঠিক করেছি বাচ্চু আর বিচ্ছুকে বিশ্ব দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি করব। ওরাই আমার মুখ রাখবে। আমি চাই বাচ্চু আর বিচ্ছুর মধ্যেই কেউ একজন বিশ্ব চ্যাম্পিয়ন হোক। বাচ্চু বিচ্ছুর দ্বারা বিশ্ব দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। তুমি কি বলছো বাটুল? যা বলছি ঠিকই বলছি বটব্বেল স্যার। আপনি আজ থেকেই এমন একটা ছেলেকে খুঁজে বার করার চেষ্টা করুন যার মধ্যে সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমি পাবো কোথায় বাটুল? ও বাউ, আমাদের গ্রামে এমন একটা ছেলে আছে। তোদের গ্রামে অমন ছেলে আছে? আছে মানে খুব আছে। ও ছেলে এমন দৌড়য় যে ঘোড়াতেও ওর সাথে দৌড়তে পারে না কো। কি নাম ওর? তারাপদ গো, তারাপদ বাটুল বাবু, ওর নাম তারাপদ। কি দৌড়েছি না পারে গো ছেলেটা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শোন শোন, আর অত তারাপদ করিস না নিতাই। তুই বললেই তো হবে না, আমি আগে নিজের চোখে দেখব, তারপরে তোর কথা বিশ্বাস করব। আমি আজই তোর সাথে তোর গ্রামে গিয়ে তারাপদর সাথে দেখা করব। ঠিক আছে, আমি আজই আপনারে আমাদের গ্রামে নিয়ে যাব। আরে, এ যে অবিশ্বাস্য! সত্যি নিজের চোখে না দেখলে এ বিশ্বাস করা যায় না। এত স্পিড ছিল এটার পায়ে। কি বাবু, কেমন দেখতেছেন আমাদের তারাপদ রে? আর চিন্তা নেই বুঝলি নিতাই, আর চিন্তা নেই। এবার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে আমার ছাত্র তারাপদ। আমাকে আমাকে এক্ষুনি ওর সাথে কথা বলতে হবে। শোনো তারাপদ, আর শুধু ঘোড়ার সাথে দৌড়লে হবে না। এবার তোমাকে দৌড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হব স্যার? হব মানে তোমাকে হতেই হবে তারাপদ। শুধু মন দিয়ে আমি যেমন যেমন প্র্যাকটিস করতে বলবো তুমি ঠিক তেমন তেমন প্র্যাকটিস করবে।
ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার আমাদের সাথে আমাদের শহরে চলো, যেখানে আর কিছুদিন পরেই বসবে বিশ্ব দৌড় প্রতিযোগিতার আসর, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার। আরো 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 স্পিডে দৌড়াও তারাপদ, আরো স্পিডে, আরো আরো। সব সময় মনে রাখবে তোমাকেই এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে। তাই তাই এমন স্পিডে দৌড়াও যাতে যাতে কেউ তোমার ধারে কাছে আসতে না পারে। দৌড়াও দৌড়াও। হ্যাঁ হ্যাঁ, দৌড়চ্ছি স্যার, দৌড়চ্ছি। তারাপদর এই স্পিডের সাথে টেক্কা কেউ দিতে পারবে না, কেউ না। আরে এই দিকে তুই এতটুকু দৌড়ে হাঁপাচ্ছিস হাবুল, আর ওদিকে তারাপদ বিদ্যুতের বেগে দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিচ্ছে বিশ্ব দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবার জন্য। না 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 না, তোকে দিয়ে দেখছি আমার স্বপ্ন পূরণ হবে না। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন স্যার? সে যখন করব তখন জানতে পারবি। আচ্ছা, ঠিক আছে। সবই তো শুনলে জাদুকর ভায়া, এবার এমন একটা কিছু করো যাতে বিশ্ব দৌড় প্রতিযোগিতায় আমার ছাত্র হাবুল চ্যাম্পিয়ন হয়। সে তো আমি এক্ষুনি করে দিতে পারি, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি বল? আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো জাদুকর ভায়া। কত টাকা দিবি? যদি 1 লাখ টাকা দিই। আমাকে তুই বোকা পেয়েছিস চম্পকলাল। তুই নিজে ওই দৌড় প্রতিযোগিতা থেকে 5 লাখ টাকা পাবি, আর আমাকে মাত্র 1 লাখ টাকা দিবি। ও, তুমি সব জানো দেখছি। না জানলে তো তোদের মতন লোকেরা আমাকে ঠকিয়ে দেবে। না 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 না, আমি তোমাকে ঠকাবো না। শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। এবার রাজি তো? ঠিক আছে, রাজি। এবার বলো তুমি কি করে আমার হাবুলকে জেতাবে। একটু অপেক্ষা কর, এক্ষুনি জানতে পারবি। ছু মন্তর যন্তর মন্তর যন্তর গিলি 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 ফোকাস। ছু মন্তর যন্তর মন্তর যন্তর গিলি 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 ফোকাস। এই নে চম্পকলাল, এই জুতো তুই হাবুলকে পরিয়ে দিবি, তাহলেই দেখবি কেউ ওকে আর হারাতে পারবে না। এই জুতোতে এমন কি জাদু আছে ভায়া? কি আছে আর কি নেই সে তুই প্রতিযোগিতার দিন হাবুলের দৌড়ানোর সময় দেখতে পাবি। হাবুলের মতন এমন কাউকে আগে দৌড়তে দেখেছো বাটুল? না না, সত্যি আগে এমন ভাবে কাউকে দৌড়তে দেখিনি বটব্যাল স্যার। এত প্র্যাকটিস করেও আমি হেরে গেলাম। এবারের বিশ্ব দৌড় প্রতিযোগিতার বিজয়ী হলো হাবুল। হাবুল 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 হাবুল। না না না, এটা কিছুতেই হতে পারে না গো বান্টুলদা। কি হতে পারে না? তুমি জানো বান্টুলদা,
হাবুল যে সময়ের মধ্যে রেস শেষ করেছে সেটা অসম্ভব। তুমি জানো এবারের বিশ্ব দৌড় প্রতিযোগিতায় হাবুল আগে সব রেকর্ড ভেঙে দিয়েছে, কিন্তু 1 মাস আগে ওর টাইম এর থেকে অনেক অনেক খারাপ ছিল গো। আমার কাছে হাবুলের সমস্ত আগের রেকর্ডগুলো ডায়েরিতে লেখা আছে। তুই ঠিক বলছিস বাচ্চু? হ্যাঁ গো মাটুলদা, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আমি এক্ষুনি তোমাকে আমার ওই ডায়েরিটা এনে দেখাতে পারি। নিয়ে আয়, আমি নিজে একবার হাবুলের আগের টাইমগুলো দেখতে চাই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হাবুলের আগের টাইম রেকর্ড তো মোটেই আহামরি কিছু ভালো নয়। তাহলে এবার বিশ্ব দৌড় প্রতিযোগিতায় ও ওরকম ভাবে দৌড়লো কিভাবে? মাটুলদা, ও মাটুলদা, তুমি একটা কিছু করো। হাবুলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। তার জন্য সবার আগে আমাকে একবার বটব্যাল স্যারের বাড়িতে গিয়ে তারাপদর সাথে কথা বলতে হবে। ওফ, অনেকক্ষণ ধরে তোমার কথাই ভাবছিলাম বাটুল। তুমি এসেছো, খুব ভালো করেছো। এই দেখো না, প্রতিযোগিতায় হেরে তারাপদটার একেবারে মনটাই নাকি ভেঙে গেছে। এত সহজে তো মন ভেঙে গেলে হবে না তারাপদ। শোনো, প্রতিযোগিতায় সব সময় হার জিত আছে। এবার হেরেছ তো কি হয়েছে, চেষ্টা করে যাও, তাহলে দেখবে পরের বার ঠিক জিতবে। কিন্তু জিতবো কি করে মাটুলদা? হাবুল যেভাবে দৌড়োয় সেভাবে তো আমি কোনোদিনও দৌড়তে পারবো না। ওইভাবে দৌড়ানোর কৌশল তো আমার জানা নেই। জানা নেই তো কি হয়েছে, জানতে হবে। কিন্তু কিভাবে, কার কাছ থেকে জানবো মাটুলদা? চম্পক লাল আর হাবুলের কাছ থেকেই তোমাকে জানতে হবে ওই দৌড়ের আসল রহস্য। শোনো তারাপদ, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শোনো। এক্ষুনি চম্পক লাল আর হাবুলের কাছে গিয়ে এই কথাগুলো বলো। ঠিক আছে মাটুলদা। এ কি তারাপদ, তুই আমার কাছে কি মনে করে? আমি বটব্যাল স্যারের কাছে আর দৌড় প্র্যাকটিস করবো না চম্পকলাল স্যার। আমি এখন থেকে আপনার কাছে শুধু দৌড় প্র্যাকটিস করব। আপনি আমাকে হাবুলের মতন দৌড় শেখান চম্পকলাল স্যার। শেখানো বললেই তো আর শেখানো যায় না তারাপদ। তার কিছু নিয়ম আছে, শর্ত আছে, যেগুলো তোকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যেমন আমি মেনে চলছি। আমি আপনার সমস্ত শর্ত আর নিয়ম মেনে চলবো স্যার। ঠিক আছে, তাহলে শোন, প্রতিদিন তোকে এই মাঠটার 500 পাক দৌড়তে হবে। পারবি? 500 পাক এই মাঠটায়? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো স্যার, পারবো। হয়েছে হয়েছে, আর তোকে দৌড়তে হবে না তারাপদ। এবার রেস্ট নিয়ে হাবুলের সাথে দৌড়ো, দেখি আমার কাছে প্র্যাকটিস করে তোর কতটা উন্নতি হলো। নে হাবুল, জুতোটা ঝট করে পরে নে। পড়ছি স্যার। হারাতে পারবো না, না কিছুতেই পারবো না ওকে হারাতে। স্যার, আমি এত প্র্যাকটিস করছি, তাও কেন হাবুলের সাথে দৌড়ে জিততে পারছি না স্যার? আরে হাবুল তো প্র্যাকটিসই করে না, তাহলে ও কেন বারবার আমাকে হারাচ্ছে? কিভাবে হারাচ্ছে? বারবার হারতে হারতে আমার দৌড়ানোর ইচ্ছেটাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, অত দুঃখ করিস না তারাপদ। ঠিক আছে, আমি এক্ষুনি তোর জেতার ব্যবস্থা করছি। আমার জেতার ব্যবস্থা? হ্যাঁ। কি ব্যবস্থা স্যার? শোন, তখন হাবুলের জুতোটা পরে দৌড়বি, বুঝেছিস? হাবুলের জুতোটা আমি পরবো? হ্যাঁ হ্যাঁ। আর হাবুল, তোর জুতোটা খুলে তারাপদকে দে, আর তুই তারাপদর জুতোটা পরে দৌড়ো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এই তো
আমিও এবার হাবুলের মতন দৌড়তে পারছি, আমিও এবার হাবুলের মতন দৌড়তে পারছি, দৌড়তে পারছি। কি এবার হাবুলকে হারিয়ে শান্তি পেয়েছিস তো তারাপদ? হ্যাঁ হ্যাঁ, এবার মনে একটু জোর পাচ্ছি স্যার। আমিও যে জিততে পারি সেই বিশ্বাসটা আবার একটু একটু করে ফিরে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। বেশ বেশ, এখন সবাই বাড়ি চল, কালকে সকালে আবার প্র্যাকটিস করবি, বুঝলি? ঠিক আছে স্যার, আপনি যখন প্র্যাকটিস করতে বলবেন তখনই করব। ঠিক আছে স্যার। তারাপদটা কি বোকা, তাই না স্যার? হাবুলটা তো জোরে জোরে রাতের বেলা হাসছে কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আর আমাকে বোকাই বা বলছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে এখনো বোঝে না যে ও কেন বারবার দৌড়ে হারে আর তুই কেন বারবার দৌড়ে জিতিস। আজ আমার জুতোটা পরে জিতেছে বলে ওর কি আনন্দ হয়েছে দেখেছেন স্যার? শোন শোন হাবুল, তোর জুতোটা কিন্তু সবসময় যত্ন করে রাখিস, দেখিস ওটা আবার কেউ যেন চুরি করে না পালায়। তার মানে ওই জুতোটার মধ্যে কিছু একটা আছে, আর তাই যে ওটা পরে সে ওরকম উঠতে উঠতে দৌড়তে পারে। আমি কালকেই মাটুলদাকে গিয়ে আমাকে একটা হাবুলের মতন জুতো কিনে দিতে বলবো। আমাকে ওরকম একটা জুতো কিনে দাও না বাটুলদা, তাহলে আমিও সব সময় দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে পারবো। না তারাপদ, সফল হওয়ার প্রধান শর্ত হচ্ছে পরিশ্রম ও অধ্যাবসায়। সামান্য একটা জুতো পরে কেউ দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে পারে না। কিন্তু হাবুল তো প্র্যাকটিস না করেই ওই জুতোটা পরে সব সময় প্রথম হচ্ছে। সেই রহস্যই তো এবার আমাকে সমাধান করতে হবে। এমন কি আছে হাবুলের জুতোতে, সেটাই আমাকে এবার জানতে হবে। কিন্তু সেটা তুমি কি করে জানবে বাটুলদা? হাবুলের সাথে এবার দৌড়বো আমি, দেখি ও কিভাবে আমাকে হারায়। তুমি তুমি হাবুলের সাথে দৌড়বে বাটুলদা? হ্যাঁ, তুই এক্ষুনি কোচ চম্পকলালকে এই খবরটা দিয়ে আয়। কি, বাটুল দৌড়বে হাবুলের সাথে? হ্যাঁ স্যার, বাটুলদা হাবুলের সাথে দৌড়বে। বেশ বেশ বেশ, এটাই বাটুলকে হারানোর সুবর্ণ সুযোগ। ওর সব অহংকার এবার আমি একেবারে শেষ করে দেবো। যা তারাপদ যা, বাটুলকে গিয়ে বল হাবুল বাটুলের সাথে দৌড়নের জন্য প্রস্তুত। আরো 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 জোরে দৌড়ো হাবুল, আরো জোরে দৌড়ো, তা না হলে বাটুল তোকে হারিয়ে দেবে। দৌড়ো দৌড়ো তুই। সাবাস বাটুল, সাবাস, তোমাকে জিততেই হবে, জিততেই হবে তোমাকে। বাটুলদা, 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 বাটুলদা। ও বাটুল দাদা বাবু গো, তুমি একটিবার যেতো গো, তোমার আমি 100টা ডিম সেদ্ধ করে খাওয়াবো গো। বাটুলদা, 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 বাটুলদা। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমাকে মিথ্যে কথা বলেছে জাদুকর। ও বলেছিল এই জুতো পরে যেই দৌড়বে তাকে কেউ হারাতে পারবে না, কিন্তু কিন্তু বাটুলকে তো হারানো গেল না। তাহলে তাহলে এই জুতো
কি ব্যাপার বলুন তো পরিচালক মশাই, সন্ধে 6টা বাজতে চললো, বাটুল বাবু তো এখনো এলেন না। চিন্তা করবেন না রতন কুমার বাবু, এমন একটা সিরিয়াস ব্যাপারে মাটুল যখন কথা দিয়েছে তখন অবশ্যই সে আসবে। সত্যি ঘটনাটা খুবই সিরিয়াস। এমনটাও যে হতে পারে আমরা কেউই ভাবতে পারিনি আগে। ভাবতে পারলে কি আর। ওই তো মাটুল এসে গেছে। দিবাকর বাবু, এবার প্রজেক্টরটা অন করুন, আমি ব্যাপারটা দেখতে চাই। হ্যাঁ, তোমাকে দেখাবো বলেই তো ডেকেছি মাটুল। দাঁড়াও, একটু দাঁড়াও, এক্ষুনি প্রজেক্টর অন করছি। ভালো করে লক্ষ্য করো মাটুল, খুব ভালো করে লক্ষ্য করো। বাবা, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। আমি তোমার একমাত্র ছেলে ভানু প্রতাপ। বাবা হয়ে আমাকে তুমি এইভাবে জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো না। আমার বাড়িতে আমি কাকে রাখবো আর না রাখবো সেটা আমার ব্যাপার, ভুলিস না। তার মানে তুমি সত্যি আমাকে এই বাড়িতে আর থাকতে দেবে না? আমি যা বলি একবারেই বলি। এটাই তোমার শেষ কথা বাবা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি যাব না, কিছুতেই যাব না। ভুলে যাস না, এই জমিদার বাড়ির মালিক আমি। এখনো আছো, কিন্তু আর থাকবে না। এসব কি বলতে চাইছিস তুই? আমি থাকবো না মানেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে। ও মাই গড, এটা কি করে সম্ভব? মানে আপনি কি বলতে চাইছেন? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি মাটুল, মন দিয়ে শোনো। বলুন দিবাকর বাবু। এক্ষুনি ছেলের ভূমিকায় যাকে তুমি পর্দায় দেখলে, সেই চরিত্রটা করেছিলেন রতন কুমার বাবু। মানে আমি? আর চরিত্রটির নাম ছিল ভানু প্রতাপ। হোয়াট? আপনি ছেলের রহস্য আছে। আমাকে সবটা খুলে বলুন দিবাকর বাবু, তা না হলে এই রহস্যের সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। বলছি শোনো তাহলে। আমার সিনেমার শুটিং এর জন্য একটা বাগান বাড়ির প্রয়োজন ছিল। সেই বাগান বাড়ির খোঁজ করতে করতে আমি নারায়ণগড়ে যাই, কিন্তু কেউ শুটিং এর জন্য বাগান বাড়ি দিতে চাইছিল না। আর চাইলেও এত টাকা দাবি করছিল যে আমাদের পক্ষে দেওয়াও সম্ভব ছিল না। এই অবস্থায় নিরাশ হয়ে আমি সকালবেলা যখন ফিরছিলাম, তখন নারায়ণগড়ের একটা বড় নদীর সামনে আমার সাথে পথে দেখা হলো বীরেশ্বর বাবুর। কি মশাই, শুটিং এর বাগান বাড়ি পেলেন? আপনি? আমি বীরেশ্বর প্রতাপ, এই নারায়ণগড়ের অনেক দিনের বাসিন্দা। ও নমস্কার, আমি চলচ্চিত্র পরিচালক দিবাকর হালুই। নমস্কার। তা আপনি জানলেন কি করে বীরেশ্বর বাবু যে আমি শুটিং এর জন্য বাগান বাড়ির খোঁজ করছি? বাহ, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি দিবাকর বাবু? আমি দিন দুয়েক ধরে দেখছি আপনি এর বাড়ি তার বাড়ি গিয়ে বাগান বাড়ির খোঁজ করছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে ওই রকম কোনো বাগান বাড়ি এখনো আমি পাইনি, তাই আমি ফিরে যাচ্ছি। পরে দেখি অন্য কোনো গ্রামে গিয়ে খুঁজে পাই কিনা। আরে কোথাও বাগান বাড়ি খুঁজতে যাওয়ার দরকার নেই আপনার। দরকার নেই মানে? আমার সিনেমা শুটিং এর জন্য একটা বাগান বাড়ি লাগবেই, আর আপনি বলছেন দরকার নেই? না, আমি তা বলতে চাইনি। আমি বলতে চাইছি এই নারায়ণগড়েই আপনি আপনার সিনেমার শুটিং এর জন্য বাগান বাড়ি পেয়ে যাবেন। কোথায় আছে বাগান বাড়ি? আরে আছে বলেই তো বলছি, চলুন আমার সাথে। বেশ, চলুন। এই সেই বাগান বাড়ি দিবাকর বাবু, যার কথা আপনাকে বলেছিলাম। দেখুন তো পছন্দ হয়েছে কিনা। মানে বলতে চাইছি এই বাগান বাড়িতে শুটিং করতে পারবেন তো? আরে
বাহ 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 বাহ, অসাধারণ। পারবো কি বলছেন বীরেশ্বর বাবু? এরকমই একটা বাগান বাড়ি তো আমি খুঁজছিলাম। তার মানে আপনার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ বলুন। এই বাগান বাড়ি কিন্তু আপনি একদিনের জন্যই পাবেন, শুটিং করার জন্য। মাত্র একদিনের জন্য? ওকে ওকে, ঠিক আছে, একদিনেই হয়ে যাবে। জানো বাটুল, এইভাবে শুটিং এর জন্য বাগান বাড়ি পেয়ে গেলাম। শুটিং শুরু করব, কিন্তু অভিনেতা স্বপন কুমার বাবুর কোনো পাত্তা নেই। স্বপন কুমার বাবু? হ্যাঁ, আমার সিনেমায় ভানু প্রতাপের বাবা নগেন্দ্র প্রসাদের চরিত্রে ওনারই অভিনয় করবার কথা ছিল। শুটিং এর সময় ক্রমশ চলে যাচ্ছে, কিন্তু স্বপন বাবু কিছুতেই আসছেন না। তখন ফোন করে জানতে পারলাম ওনার খুব শরীর খারাপ, তাই উনি আসতে পারবেন না। ব্যাস, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার শুটিং এর একেবারে দফা রফা হয়ে গেল। বাগান বাড়িটা পেয়েও শুটিংটা করতে পারলাম না, কিন্তু কিছু তো করার নেই। অভিনেতাই যদি না থাকে তাহলে শুটিং করব আর কাকে দিয়ে? এইসব ভেবে ঠিক করলাম বাড়ি ফিরে যাব। ফিরছিলামও, কিন্তু হঠাৎ নদীর পাড়ে আবার দেখা হয়ে গেল বীরেশ্বর বাবুর সাথে। তারপর আরে দিবাকর বাবু, আপনি যাচ্ছেন কোথায়? স্টেশনে যাচ্ছি। কেন স্টেশনে যাচ্ছেন কেন? এখান থেকে শহরে ফেরার ট্রেনটা কটার সময় আছে সেটা দেখতে। আপনাদের শুটিং এরই মধ্যে হয়ে গেল? না না, শুটিং আর হলো কই। বাবার চরিত্রে যার অভিনয় করবার কথা ছিল সেই স্বপন বাবু আজ আসতে পারলেন না। ওনার নাকি খুব শরীর খারাপ হয়েছে, তাই শুটিং ক্যান্সেল। একটা কথা বলবো দিবাকর বাবু, যদি কিছু আপনি মনে না করেন, এই ছেলের বাবার চরিত্রে যদি আমি অভিনয় করি, মানে যদি মানায়, তাহলে। আপনি বাবার চরিত্রে অভিনয় করবেন? করতেই পারেন, কারণ আপনাকে ভালোই মানাবে। বেশ, আসুন আসুন আমার সাথে। ভালো করে মেকআপটা করতে হবে। আমার আবার মেকআপ? যথারীতি শুটিং শুরু হয়ে গেল ছেলে ভানু প্রতাপের সাথে বাবা নগেন্দ্র প্রসাদের ঝগড়ার দৃশ্যটি দিয়ে। ছেলে ভানু প্রতাপের ভূমিকায় অভিনেতা রতন কুমার আর নগেন্দ্র প্রসাদের ভূমিকায় বীরেশ্বর বাবু। যেটা আগে স্বপন কুমারের করার কথা ছিল, কিন্তু শরীর খারাপ করায় আসতে পারেননি, তাই তো? ঠিক তাই। শুটিং তো ভালোই ভালোই হয়ে গেল, কিন্তু তারপর যা ঘটলো তা কেউ আগে কখনো ঘটতে দেখেছে কিনা আমার জানা নেই। কি ঘটেছিল? ছেলের রিভলভারের গুলিতে সত্যি সত্যি মৃত্যু হলো বাবার। কিন্তু ওই রিভলভারে তো কোনো গুলি ছিল না দিবাকর বাবু। আমরা তো জাস্ট শুটিং করছিলাম। ওই নকল রিভলভারে আসল গুলি আসবে কোথা থেকে? বিশ্বাস করুন বাটুল বাবু, আমি বীরেশ্বর বাবুকে মারিনি। আমি কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কি সব হয়ে গেল। সে তো আমিও কিছু বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনারা বীরেশ্বর বাবুর এই মৃত্যুর খবর নিশ্চয়ই থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজে গিয়ে থানায় খবরটা দিয়ে এসেছিলাম। যদিও থানায় যেতে অনেকটাই সময় লেগেছিল, কারণ থানাটা ছিল অনেক দূরে। তারপর কি হলো দিবাকর বাবু? খবর শুনে পুলিশ এলো, কিন্তু বীরেশ্বর বাবুর মৃতদেহ, সে মৃতদেহকে আর দেখতে পেল না। শুধু তাই নয়, যে সুন্দর বাগান বাড়িতে আমরা শুটিং করেছিলাম, রাতারাতি সেই বাগান বাড়িটা একটা পোড়ো বাগান বাড়িতে পরিণত হলো। হোয়াট? এইসব কি বলছেন আপনি দিবাকর বাবু? রাতারাতি সুন্দর বাগান বাড়িটা একটা পোড়ো বাগান বাড়িতে পরিণত হলো, আর মৃতদেহটা ওখানে ছিল না। তাহলে কোথায় গেল বীরেশ্বর বাবুর মৃতদেহ? সেটা আমরা আজও কেউ জানি না বাটুল। অনেক খোঁজার আচ্ছা, বীরেশ্বর বাবুর ব্যাপারে আপনি কি কিছু জানেন? জানি, সব জানি, কিন্তু বলবো না, কিছুতেই বলবো না। বলুন না প্লিজ। বীরেশ্বর বাবুর ব্যাপারে আমার জানাটা খুব দরকার।
যে নেই তার ব্যাপারে জেনে আর কি করবি? জানিস না উনি অনেক দিন আগে মারা গেছেন। মারা গেছেন অনেক দিন আগে? কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আর আর ওনার ওই বাগান বাড়িটা, যেটা একদিনের মধ্যে পুরো বাড়ি হয়ে গেল কি করে? আগুন 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 আগুন, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আগুনটা লাগালো কে? কে লাগালো? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এখন একমাত্র তুমি পারো এই রহস্যের সমাধান করতে, বাটুল। সে তো আমাকে করতেই হবে। তাই আমি কাল সকালেই নারায়ণগড়ের ওই বাগান বাড়িতে যাব দিবাকর বাবু। তোমার সাথে আমিও যাব। দিবাকর বাবু, ওই পোড়ো বাগান বাড়িতে এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে। চলো। এই হলো সেই রহস্যে মোড়া পোড়ো বাগান বাড়ি, বাটুল। আই সি। আমি বাড়িটা একবার ভালো করে দেখতে চাই দিবাকর বাবু। আমার মন বলছে এই বাড়িতে এই রহস্য সমাধানের কোনো সূত্র আমরা পেয়ে যাব। এমন কিছুই তো দেখছি না, বাটুল। শুধু কিছু পুরনো ভাঙাচোরা আগুনে পোড়া টেবিল চেয়ার ছাড়া। এত সহজে হাল ছেড়ে দিলে হবে না দিবাকর বাবু, বরং আরো ধৈর্য ধরে সবকিছু ভালো করে খুঁজতে হবে। অন্য সব ঘর তো খোলাই ছিল, এই ঘরের দরজাটা তালা দিয়ে বন্ধ করা কেন? তুমি কি বলতে চাইছো, বাটুল? বলতে চাইছি এই ঘরটা আমাকে খুলে দেখতে হবে। কিন্তু তালা তো বন্ধ, খুলে দেখবে কি করে? সেটা কোনো বড় বিষয় নয় দিবাকর বাবু। এবার ভেতরে চলুন দিবাকর বাবু। ওই ছবিটা কার? চলো তো ছবিটার সামনে গিয়ে ভালো করে একটু দেখি। হ্যাঁ, সে তো দেখতেই হবে। ও মাই গড! কি হয়েছে? ছবিটা দেখে আপনি এমন অবাক হচ্ছেন কেন? অবাক হব না, ইনি তো বীরেশ্বর বাবু। উনি তো আমার সাথে নদীর পাড়ে কথা বলেছিলেন। কি মশাই, শুটিং এর বাগান বাড়ি পেলেন? আপনি? আমি বীরেশ্বর প্রতাপ। এই নারায়ণগড়েই আপনি আপনার সিনেমার শুটিং এর জন্য বাগান বাড়ি পেয়ে যাবেন। একটা কথা বলবো দিবাকর বাবু, এই ছেলের বাবার চরিত্রে যদি আমি অভিনয় করি। আপনি বাবার চরিত্রে অভিনয় করবেন? আপনি ঠিক বলছেন, এটা বীরেশ্বর বাবুরই ছবি। 100% ঠিক বলছি, বাটুল। আই সি। বীরেশ্বর বাবুর জন্ম হয়েছে 1910 সালে আর মৃত্যু হয়েছে 1970 সালে। তার মানে ওই বৃদ্ধ লোকটি আমাকে ঠিকই বলেছিলেন। বীরেশ্বর বাবুর ব্যাপারে আপনি কি কিছু জানেন? যে নেই তার ব্যাপারে জেনে আর কি করবি? জানিস না উনি অনেক দিন আগে মারা গেছে। যেভাবেই হোক বীরেশ্বর বাবুকে আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় পাবো নাকি? যেখানে আপনার সাথে বীরেশ্বর বাবুর প্রথম দেখা হয়েছিল সেখানে আমাকে নিয়ে চলুন। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল নদীর পাড়ে।
ওখানেই চলুন। বাটুল, এই নদীর পাড়েই আমার সাথে বীরেশ্বর বাবুর প্রথম দেখা হয়েছিল, কিন্তু ওনাকে তো এখন আর দেখছি না। কিন্তু বীরেশ্বর বাবুকে যে আমাদের খুঁজে বের করতেই হবে দিবাকর বাবু। এই জুতোর ছাপটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তার মানে এই জুতোর ছাপ যার, সে নদীর পাড় দিয়ে হেঁটে এই জঙ্গলে ঢুকেছে। কিন্তু কেন? এই জুতোর ছাপটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তার মানে এই জুতোর ছাপ যার, সে নদীর পাড় দিয়ে হেঁটে এই জঙ্গলে ঢুকেছে। কিন্তু কেন? আমি জানতাম তোমরা আমাকে খুঁজতে আসবে। বীরেশ্বর বাবু, আপনি এই জঙ্গলে? আমি তো এখানেই থাকি। তুমি কে? আমি বাটুল, কিন্তু আপনি তো... হ্যাঁ, আমি আর বেঁচে নেই। অনেক দিন আগেই আমার মৃত্যু হয়েছে। কিন্তু আপনি তো কিছুদিন আগেই আমার সিনেমায় অভিনয় করেছেন বীরেশ্বর বাবু। তাহলে? করেছি দুটি কারণে আমি আপনার সিনেমায় অভিনয় করেছি দিবাকর বাবু। কি সেই দুটো কারণ আমাকে বলুন। প্রথম কারণ, আমি ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসতাম। ভেবেছিলাম সিনেমাতে অভিনয় করব, কিন্তু সে সুযোগ আমি বেঁচে থাকতে পাইনি। তাই যখন দেখলাম দিবাকর বাবু শুটিং এর জন্য বাগান বাড়ি খুঁজছেন, আর সেখানে এমন একটা ঘটনার শুটিং করবেন যার সাথে আমার জীবনের খুব মিল আছে, তখন দেখলাম এটাই সুযোগ আর সঠিক সময় সিনেমাতে অভিনয় করার। আর দ্বিতীয় কারণ? ওই যে বললাম, ওই শুটিং এর ঘটনার সাথে আমার জীবনের খুব মিল আছে। কি বলতে চাইছেন আপনি? ওখানে ঘটনাটা ছিল ছেলে তার বাবাকে গুলি করে। একদম ঠিক তাই।
যে আমি কাকে রাখবো আর না রাখবো সেটা আমার ব্যাপার, ভুলিস না। কি শম্ভুচরণ, প্রমাণ পেলে তো? বলেছিলাম না আমাদের কাছে তোমার অপরাধের সব প্রমাণ আছে। কিন্তু এই প্রমাণ আপনি পেলেন কোথায় বাটুল বাবু? কে দিল আপনাকে? সেই রহস্য না হয় তোমার কাছে রহস্যই থাক। এর জন্যই তো আমি সব সময় বলি, ধর্মের কল বাতাসে নড়ে। কি তাই না?